আজ সকালে ঘুম থেকে উঠে দেখি টেবিলের উপর একটা চিঠি জলের গ্লাস দিয়ে চাপা আছে। চিঠিটা দেখে আমার তেমন উত্তেজনা হলো না, হওয়ার কথাও না। ঘটনা যে ঘটবে তা আমি আগে থেকেই জানতাম। ফ্রেশ হয়ে এসে ঢাকনা চাপা জলের গ্লাসটা আর চিঠিটা হাতে তুলে নিলাম। টেবিলের উপর একটা বাটিতে ছোলা ভেজানো ছিল। সেখান থেকে কয়েকটা ছোলা মুখে নিয়ে চিবোতে চিবোতে ব্যালকনিতে এসে বসলাম। এখন শীতকাল, সূর্য উঠে গেছে অনেকক্ষণ, কিন্তু জমে থাকা কুয়াশার মধ্যে তার আলো ছড়াতে পারছে না। ব্যালকনির টবগুলোতে অনেকগুলো ফুল ফুটেছে, গাছের পাতায় শিশির লেগে আছে। ফুলগুলোর সবকটা আমার জানা নেই, আমি চিনি না। ফুলের প্রতি আমার তেমন আগ্রহও নেই, শুধু ওই দু একটা ফুল জানি, ওই যেমন জবা, রজনীগন্ধা। আজ কত বছর হলো কলকাতা ত্যাগ করেছি। ত্যাগ করেছি আমার আত্মীয় স্বজনদের, ত্যাগ করেছি আমার বন্ধু বান্ধবদেরও। ফুলগুলো দেখলে শুধু দু একটা কথা মনে পড়ে। এক, ছোটবেলায় বাবার সাথে কালী পুজো উপলক্ষে বড় বাজারের ফুল মার্কেট থেকে 2-3 ব্যাগ ভর্তি ফুলের বাজার করা। আর 2, লিলির ফুলের প্রতি মহৎ টান। ব্যালকনিতে দুটো আরাম কেদারা ছিল, তার একটাই বসে আমি চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় রৌদ্রনীল, আজ অনেকদিন আমি সহ্য করেছি, কিন্তু এই সহ্যের আর কোনো ফল হলো না। আমি আর সহ্য করতে পারছি না। তোমার কাছে এই ঘটনা স্বাভাবিক বলে নাই হতে পারে, হতেই পারে তোমার বিবেক বলে কিছু নেই, কিন্তু আমার তো আছে। তুমি আমাকে কথা দিয়েছিলে রুদ্র, আমাদের বিয়ের আগে তুমি আমাদের ছেলেকে উদ্ধার করবে, কিন্তু তুমি সেটা পারলে না। তুমি ব্যর্থ হলে রুদ্র, আমায় ক্ষমা করো। তোমার ওপর আমার কোনো রাগ নেই, আসলে আমি খুব আহত। আর হয়তো আমাদের দেখা হবে না। আমাকে খোঁজার চেষ্টাও করো না। ভালো থেকো, সময় মতো ওষুধ খেও। আই লাভ ইউ, লিলি। লিলির এই মানসিক ব্যামো আমাদের সম্পর্কটাকে একেবারে ভেস্তে দিল। আমাদের কোনোদিন সন্তান হারায়নি, কোথাও পালায়নি, আরে কোনোদিন জন্মই নেয়নি, নেওয়ার কথাও না। দোষ আমার শরীরে, আমি কোনোদিন বাবা হতে পারবো না। কতবার বুঝিয়েছি লিলি একটা পাগল, কখনো বুঝলো না। তার এই যত মায়া মমতা পাশে রাখা ওই সাদা কোল বালিশটার উপর। হ্যাঁ, একটা সাদা কোল বালিশ, যাকে লিলি আমাদের সন্তান ভাবত, তাকে আদর করত, তাকে কোলে করে ঘুম পাড়াতো। আমি হাল ছেড়ে দিয়েছিলাম। সব ভুলে শুধু লিলিকে খুশি রাখার জন্য আমি তার সঙ্গে মেতে থাকতাম। একটা মিথ্যা সত্যকে আগলে ধরে বাঁচার চেষ্টা করতাম। তার পরিণতি কি হবে তা আমি আগে থেকেই জানতাম। এখন এই লস অ্যাঞ্জেলেস শহরটা বড়ই ফাঁকা লাগে, নিজেকে বড় একা লাগে। কি আর করব। আমাদের ডাক্তারও তার শেষ জবাব দিয়ে দিয়েছে। ডাক্তারবাবু, আর কি কোনো উপায় নেই? এর উত্তরে শুধুমাত্র একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া তিনি আর কিছু বলেননি। ফুলের টবগুলো দেখলে লিলির কোমল হাসিটা আমার চোখের সামনে ফুটে আসে। এত মিষ্টি হাসি যার জুড়ি গোটা আমেরিকায় মেলা ভার। আমি হাসির অধিকারিণীকে ভালোবাসতে চেয়েছি, করতে চেয়েছি তাকে নিজের জীবন সঙ্গিনী। ছোটবেলায় আত্মীয় স্বজনরা যখন জিজ্ঞেস করত, বলো তো বাবু, বড় হয়ে কেমন বউ চাও, উত্তরে আমি বলতাম, আমার মেম বউ চাই। কথাটা হাস্যকর তখন মনে হতো, সবাই ঠাট্টা করত।
এত বছর পর আমি তাকে পেয়েছি, এই এই লস অ্যাঞ্জেলেস শহরেই পেয়েছি। শেষকালে ওর পাগলামিটা এতটা বেড়ে গেল যে আমি আর কিছু করতেই পারলাম না। জীবনে কোনোদিন যেটা করিনি সেটা করতে বাধ্য হলাম। লিলির ওই মোহনীয় গালে আমার কড়া পড়ে যাওয়া হাতের একটা থাপ্পড় মেরে বসলাম। ঈশ্বর, আমি কি করলাম? আমি জানতাম আমার লিলি সেটা মেনে নিতে পারবে না। ও অনেক অনেক আহত। আমি করেছি ওকে আহত। প্রথমে আমাদের সন্তানের লেকে ডুবে মরে যাওয়া এই শোকে লিলির মানসিক রোগ, আমি করেছি আহত ওকে। না না, আমাদের সন্তান মরেনি আমাদের আরিক। আরে ওর কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, আমি জানি আমি লিলির সাথে মিশে দেখছি আমিও পাগল হয়ে যাচ্ছি। আরিক বলে কেউ নেই, সব লিলির কল্পনা। আমি তো বললাম আমার শরীরে দোষ, আমার সন্তান হওয়া অসম্ভব। আমি একটু জল খাবো, খুব জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, আমার মাথাটা ব্যথা করছে। এই কপালের মাঝখানে, হ্যাঁ এইখানে, হ্যাঁ এইখানে। আমি অনেকদিন সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি জানেন। কতদিন আগে তার মনে নেই, কোন ব্র্যান্ড খেতাম সেটাও মনে নেই। আজ আবার সিগারেট খেতে ইচ্ছা করছে। অনেক একটা সিগারেট দেবেন? অনেকদিন পর খেলাম, শরীরে নিকোটিন পেল অনেকদিন পর, জানেন। অভিজ্ঞতাটা এমন যেন এই তো কালকেই সিগারেট খেতে শিখেছি। একটা কেমন যেন ঝিম ভাব ধরছে, ভালো লাগছে। আমি যেন কি বলছিলাম, ও হ্যাঁ, মনে পড়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি টেবিলের ওপরে চিঠি জলের গ্লাস দিয়ে চাপা আছে। টেবিল আমার লিভিং রুমে থাকে। আমি কাল বেডরুমে ঘুমাইনি, মেঝেতেই ঘুমাচ্ছিলাম। খালি মেঝেতে নয়, সেখানে একটা কার্পেট বেছানো ছিল। খালি মেঝেতে ঘুমালে ঠান্ডা লেগে যাবে। কাল একটু রেড ওয়াইন খেয়েছিলাম, 2 বোতল সাবার করে দিয়েছি। আচ্ছা, আমার না এই জামাতে দাগ লেগে আছে, কিছুতেই যাচ্ছে না। হয়তো মদ খেতে গিয়ে পড়েছে। রেড ওয়াইনের রং গাঢ় লাল হয়, লাল, গাঢ় লাল। লিলির পছন্দের রং গাঢ় লাল। আমার জামার দাগটাও গাঢ় লাল। আমি না অনেকক্ষণ ধরেই ধুলাম জানেন, কিছুতেই দাগটা যাচ্ছে না। যেন মনে হয় অনেক দিনের পুরনো গাঢ় লাল রং। চিঠিটা হাতে নিয়ে বসে থাকলাম অনেকক্ষণ। সে হয়তো রাতেই চলে গেছে, বাড়িতে কোনো আওয়াজ পাচ্ছি না। না না, চলে যায়নি, এই তো বিছানায়। আমাকে না ভয় দেখাচ্ছিল জানেন, এই তো ঘুমাচ্ছে। ও সারা রাত কেঁদেছে,
চোখের কোলে কালছিটে পড়ে আছে বেচারির। ঘুমন্ত অবস্থায় ভারী মিষ্টি লাগে জানেন। আমি না একটু মাথায় হাত বুলিয়ে দিলাম, ডেকে তুললাম না, ও ঘুমাচ্ছে, গভীর ঘুম। তবে এই যে পাশের ফ্ল্যাটের লোকগুলো না, এদের জন্য না শান্তিতে থাকা যায় না। কোথা থেকে এটা পচা গন্ধ রান্না করছে, কি দুর্গন্ধ। আপনি জানেন না, ওর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি বালাপোস্টটা ওর মুখের দিকে চাপা দিতে গেলাম। ও ঘুম থেকে উঠলে আমি ওকে ক্ষমা চাইবো, ওকে বলবো, প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার উপরে এরকম ভাবে হাত তুলবো না। আমার আবার মাথা ব্যথা করছে। ওই ওষুধটা কোথায় গেল? ওই যেটা ডাক্তার আমাদের দিয়েছিল, যেটার উল্লেখ লিলি চিঠিতেও করেছে, কই সেটা? আমি পেলাম না। বালাপোস্টটা তুলতে গিয়ে বুঝি সেটা না একটু ভেজা, সেটাতেও দাগ লেগে আছে, গাঢ় লাল রং। আমার লিলি আত্মহত্যা করেছে। তার পেটে আমাদের কিচেন নাইফটা বেঁধানো। ওই হ্যারিকের জন্যই এইসব, জানেন। ওই কোলবালিশটার জন্যই আমাদের সম্পর্কটা এরকম পুরোপুরি ভাবে ভেস্তে গেল। তার রঙও এখন গাঢ় লাল। কিন্তু এই প্রথমবার আমি সেই কোলবালিশটায় আমি আমার হ্যারিককে দেখতে পেলাম। Eric. Lily. Eric.